পূর্ববিরোধের জেরে চট্টগ্রাম ইপিজেডে দুটি পোশাক কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর জেরে কারখানা দুটিতে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল 10টার দিকে সংঘর্ষের সূত্রপাত, যা চলে কয়েক ঘণ্টা ধরে। যৌথ বাহিনীর কর্মকর্তা ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার জেএমএস কারখানা শ্রমিকরা কারখানার সামনে সড়কে বিক্ষোভ করছিল। এ সময় ম্যারিমকো কারখানা শ্রমিকদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এরই জেরে সকালে ম্যারিমকো শ্রমিকরা জেএমএস কারখানায় হামলা চালায়। এ সময় দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছোড়ে ভাঙচুর করা হয় দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন ফ্লোর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্যরা। বর্তমানে দুটি কারখানার সামনেই যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মালিকের কাছে আমরা আমাদের দাবি চাইতেছি, কিন্তু ওরা আমাদের অফিসে ঢুইকা আমাদের উপর আমাদের বোনদেরকে মারছে। খামাখা কিছু ওদেরকে বলা হয় নাই। বুধবার যে তাদের সাথে একটা রেশার ইস্যু হয়েছে, ওটা রেশের জোর ধরে ওরা ওয়ার্কাররা সব একত্র হয়ে আমাদেরকে অ্যাটাক করছে। গার্মেন্টস 3 দিনের ছুটি ঘোষণা করেছে। তো যেহেতু একটা টেনশন সিচুয়েশন হয়েছিল, তো 3 দিন ছুটিতে জিনিসটা একটু স্তীমিত হবে আশা করি। তো তারপরে ফার্দার আমাদের ম্যানেজমেন্টের সাথে বসে সিচুয়েশন কন্ট্রোলে আনার চেষ্টা করব। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তবে দুপুর 12:30টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে আসামি গ্রেপ্তারে 2 ঘণ্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে থানায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়। এছাড়া সড়কে বিক্ষোভের সময় এক ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনা ঘটলেও পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে একটি মারামারির মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তারের পর শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসী। থানায় ঢুকে বিএনপির কিছু লোক যারা কিনা ভাঙচুর করেছে এবং পুলিশের উপরে হাত তুলেছে এবং অতঃপর ওই নেতাকে ছিনিয়ে নিয়ে যায় থানা থেকে। উনি চাঁদাবাজিতে লিপ্ত ছিল এবং ড্রেজারে মাটি কাটতো, মাটি এবং বালু যেটা বন্ধ করার কথা হয়েছে সেটার জন্য নাকি ওনাকে গ্রেফতার করা হয়েছে। তো 24 ঘন্টা যাওয়ার আগে ওনাকে ছিনতাই করে থানায় হামলা দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশদের উপরে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান। শামীম, 2 ঘণ্টার আলটিমেটাম তো ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। পুলিশ কি যে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে তাকে গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আমরা কিন্তু আজকে সকালে 11টা থেকে কিন্তু মুন্সিগঞ্জের যে টোল প্লাজা সেখানে অবস্থান করছি এবং সকাল 11:30 এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী তারা কিন্তু সকাল 11:30টার দিকে এই মুন্সিগঞ্জের যে টোল প্লাজা সেই টোল প্লাজার সামনে তারা অবস্থান করে এবং অবস্থান করার পর থেকে তারা কিন্তু যে এখানের যে এক্সপ্রেসওয়ে আছে সেখানে কিন্তু সবকিছু বন্ধ করে দেয় এবং দুই পাশের যে যানবাহন তা কিন্তু বলা যাচ্ছে দুর্ভোগের সৃষ্টি হয়। ঠিক তখন কিন্তু শিক্ষার্থীরা তাদের একটি কথা ছিল যে এখানে যারা আসামি ছিনতাই করলে শ্রীনগর থানা থেকে তাদেরকে অচিরে সেই আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং যারা ছিনতাই করেছে আসামি তাদেরকে সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, সেই 2 ঘন্টার আলটিমেটাম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে পুলিশ প্রশাসন বলছে যে 2 ঘন্টার আলটিমেটামই কিন্তু যথেষ্ট নয় একটি আসামিকে ধরার জন্য এবং তারা আমাকে যেমনটা বলেছে যে 2 ঘন্টার মধ্যেই তারা কিন্তু এই আসামি যে উদ্ধার সেটা কিন্তু সম্ভব নয়। তবে তারা খুব দ্রুত উদ্ধার করতে পারবে এবং র্যাব এবং সেনাবাহিনী তারা আশ্বস্ত করেছে এবং বলেছে যে এখানে তারা এই আসামিকে উদ্ধারের জন্য তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু তারপর এই আন্দোলন তুলে নেয় এবং 12:30টার পর থেকে কিন্তু গাড়ি নির্বিঘ্নে চলে। তবে তারা বেলা প্রায় দুপুর 2টা পর্যন্ত তারা এখানে অবস্থান করে। তারপর 2টার পর থেকে কিন্তু তারা এখান থেকে সরে যায় রাস্তা দিয়ে এবং বেলা যখন 3:30 বাজে তারপর তারা রাস্তার পাশে যে অবস্থান করছিল 3:30টার পরে কিন্তু তারা সবাই চলে যায় এবং তারা আমাকে যাবার সময় বলেছে যে এখানে তাদের পুলিশের প্রতি আস্থা রাখা হয়েছে, তবে 5টি শর্ত তারা
জুড়ে দিয়েছে। যারা আসামি চিন্তা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আসামিকে তাতে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে এখানে লাঞ্ছিত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো সর্বশেষ ছিল মুন্সিগঞ্জের যে টোল প্লাজা, সে টোল প্লাজা থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ সংবাদ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান। যুবদল নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর জেরে প্রায় 2 ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। সকাল 10:30টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, আহসানুল্লাহ মাস্টার হত্যায় জড়িত থাকার মিথ্যা অভিযোগে 2 দশক ধরে কারাভোগ করছেন যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকার। আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার দাবি করে অবিলম্বে তাকে মুক্তির দাবি তোলেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এদিকে রাস্তা বন্ধ থাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 12 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যেসব দলের নিবন্ধন থাকবে তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। প্রধান উপদেষ্টা দেওয়ার সময় অনুযায়ী ইসি নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে বলেও জানান তিনি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সবগুলো নির্বাচন একদিনে করার শিডিউল ঘোষণা করি, তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব, আমরা অপেক্ষা করুন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বজনদের বিক্ষোভের মুখে 3 নার্সকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত শিশু স্বজনরা জানান, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় 1.5 বছর বয়সী আইয়ানকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 7টার দিকে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, ওই সময় ওয়ার্ডে দায়িত্বরত নার্সদের অবহেলার কারণে মৃত্যু হয়েছে আইয়ানের। এতে ক্ষুব্ধ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য রোগী ও তাদের স্বজনদের মধ্যে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বরত 3 নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুনকে সাময়িক বরখাস্ত করে। এই ঘটনায় শিশুর বাবা মোহাম্মদ আমিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের যে গাফিলতির অভিযোগটা রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা উক্ত কর্মরত নার্সদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্তের সাপেক্ষে উক্ত নার্সদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উত্তরের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলাটিতে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার পঞ্চগড়ে তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। এদিকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরে টানা 2 দিনের শৈত্যপ্রবাহ কাটিয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলাটিতে 10.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন ও শ্রমজীবীরা। এছাড়া বিভিন্ন জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। কম্বল গায়ে দিই, উপর দিয়ে খেদা গায়ে দিই, তাও কষ্ট পাই, তাও কাঁপি, থরথর করে কাঁপি। অটোমেটিক হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বাইরের থেকে একটু ঘোরাঘুরি করলে অটোমেটিক হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জন্য আগুন তাপাই, এই আগুন করতেছি। গরমের দিন সকালবেলা বাড়াইলে 200-400 টাকা ভাড়া মারতে পারি আগাবেলা, কিন্তু শীতের দিন তো ঠান্ডার ভিতর লোকজন বাড়ায় না, কামায় নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। সকালে উত্তর তেমুহনি এলাকা থেকে কার্যক্রম শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ 7 দফা দাবি তুলে ধরেন। 15 জানুয়ারির মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার ঘোষণা দেন তারা।
শিশুদের সামগ্রিক বিকাশ বইয়ের ওপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে এসব কথা বলেন তিনি। বলেন, সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে দেরি হচ্ছে। জানুয়ারির মধ্যে প্রাথমিকে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই দেওয়ার কথা জানান তিনি। শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আগের আমাদের প্রায়োরিটি ছিল যে আমাদের অবকাঠামোগুলো খুব খারাপ, সেটাকে উন্নতি করা, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা যেন লেখাপড়ায় ভালো করতে পারে সেইটা, এবং সেই লক্ষ্যে আমরা টিচার্স ট্রেনিং মডিউলে চেঞ্জ নিয়ে আসতেছি, রুটিনে চেঞ্জ নিয়ে আসতেছি। চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাত 2টার দিকে শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। আহত শহীদুল ইসলাম শিবগঞ্জের বাগিচাপাড়ার বাসিন্দা। বিজিবি জানিয়েছে, শুক্রবার রাতে শহীদুল সহ কয়েকজন আজমতপুর সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তারা সীমান্তে চোরা কারবারের সাথে জড়িত। এ সময় বিএসএফ গুলি ছুঁড়লে শহীদুল আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রোগীটি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে পৌঁছে। তো আমরা প্রাথমিকভাবে তাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি দিই। আমরা জেনেছি যে তার বুকের ডান পাশে উপরের দিকে একটি গুলি আছে এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10:30টায় সিরাজদি খান উপজেলার রামের খোলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই সহায়তা নেওয়া হবে। এর আগে গত 30শে নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়েতে 22 বছর বয়সী এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। সকালে উপজেলার কাশীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাশীনাথপুর গ্রামের আসলত খান ও মুসলিম খানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত 15 জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য 3 জনকে কুষ্টিয়া ও ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঐতিহ্যের স্বাদ সৌন্দর্য আস্বাদনে ফরিদপুরের 2 দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্বাধীনতা চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন সাহিত্য সংস্থার নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। পিঠা উৎসবকে ঘিরে টেবিলে টেবিলে সাজানো হয়েছে নানা ধরনের পিঠা, যেখানে স্থান পেয়েছে জামাই পিঠা, হৃদয় হরণ, সেমাই পিঠা, দুধ পায়েস, পুলি পিঠা, নকশি পিঠা সহ প্রায় 1/2 রকমের পিঠা। 22টি স্টলে নানা ধরনের পিঠার পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। উৎসবের প্রথম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই উৎসব। নতুন প্রজন্মকে নানা ধরনের পিঠার সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন, বলছেন আয়োজকরা। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।